এই হচ্ছেন সেই বিখ্যাত মহাপুরুষ, আধ্যাত্মিক পুরুষ কপিল মুনি। আজ আমরা রয়েছি কপিল মুনির ধাম গঙ্গাসাগরে। গঙ্গাসাগর ভারতবর্ষের অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান, যেখানে পবিত্র গঙ্গা নদী এসে মিশে গিয়েছে বঙ্গোপসাগরের বুকে। শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দিক থেকেও এই গঙ্গাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর মকর সংক্রান্তির সময় লাখো লাখো পুণ্যার্থী এই সাগর দ্বীপে আসেন স্নান করে পুণ্য লাভের আশায়। আমরাও পৌঁছেছিলাম গঙ্গাসাগর ভ্রমণে। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছবেন, কিভাবে সম্পূর্ণ গঙ্গাসাগর খুব সহজে আপনারা ঘুরে দেখবেন, সেই সমস্ত তথ্য। তাই দেরি না করে চটপট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর কিন্তু এখন আর একবারে আটকে নেই, এখন প্রবাদটা একটু বদলে গিয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর প্রতিবার। নমস্কার, সুপ্রভাত। এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন হচ্ছে ভোর 4:30, আর এখন আমি রওনা দিচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো গঙ্গাসাগর পৌঁছতে গেলে বেশ খানিকটা সময় লাগবে, তাই জার্নিটা একটু সকাল সকাল শুরু করতে হবে। তাই একদম ভোর ভোর তৈরি হয়ে নিয়েছি। এখন যাব বিধাননগর রেলওয়ে স্টেশন, বিধাননগর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে পৌঁছে যাব নামখানা। নামখানা থেকে কিভাবে যাচ্ছি গঙ্গাসাগর, চলুন আপনাদের সাথে শেয়ার করি বাকি ভিডিওতে। চলে এসেছি বিধাননগর রেলওয়ে স্টেশনে। এক্ষুনি আমাদের ট্রেন দিয়ে দেবে শিয়ালদা যাওয়ার জন্য। এখন রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ছি। তো চলুন, শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। 3-2-2-1-3 आप शियालदा डानकुनी लोकल कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। নেমে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্মে। ভোরবেলার প্ল্যাটফর্ম, সবজি আলা, বাজার আলাদের প্রচুর ভিড়। হাতে সময় আছে 10 মিনিট, দেখি পৌঁছতে পারি নাকি। ঘড়িতে এখন সময় 5:15। চলে এসেছি শিয়ালদা দক্ষিণ শাখার 18 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা নামখানা লোকাল। ট্রেনের টাইম হচ্ছে সকাল 5:20। ট্রেন মোটামুটি 5:10 নাগাদই চলে এসছে স্টেশনে। তো চলুন, দেরি করবো না, ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু এখনই খুবই ভিড় হয়ে গিয়েছে। ট্রেনে উঠে বসে পড়েছি। ট্রেন এখনো ছাড়ার সময় হয়নি, ট্রেন ছাড়বে 5:20-তে। 5:20 কিন্তু হয়ে গিয়েছে। তো ট্রেন মোটামুটি আসার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে গিয়েছে। কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে গেলে সবার আগে আপনাদের ট্রেনে করে পৌঁছতে হবে নামখানা অথবা কাকদ্বীপ। এই দুই জায়গা যাওয়ার ট্রেন আপনারা পাবেন শিয়ালদা দক্ষিণ শাখা থেকে। এইবার আপনারা যখন শিয়ালদা নামখানা সার্চ করবেন অনলাইন ট্রেন দেখে যে অ্যাপ্লিকেশনগুলো, সেখানে কিন্তু আপনারা খুব একটা বেশি ট্রেন দেখতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাদের সার্চ করতে হবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। এই যেই ট্রেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যাবে, সেম ট্রেনই আবার লক্ষ্মীকান্তপুর থেকে সোজা যাবে নামখানা। মানে লক্ষ্মীকান্তপুর লোকালে আপনারা উঠে পড়ুন নিশ্চিন্তে, সেই ট্রেনই আপনাদের পৌঁছে দেবে নামখানা বা কাকদ্বীপ। আপনারা যখন শিয়ালদা স্টেশনে আসবেন তখন কিন্তু ট্রেন বোর্ডে আপনারা নামখানা লোকালই দেখতে পারবেন। তো সেই ট্রেন থেকে আপনারা চলে আসবেন। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য দিনভর রয়েছে প্রচুর ট্রেন, কিন্তু গঙ্গাসাগর যেতে গেলে সব থেকে ভালো হবে সকালের দিকে ট্রেনগুলো ধরা। তাই সকালের বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছলো। লক্ষ্মীকান্তপুরে ট্রেন ঢোকার সময় ছিল 6:52। মোটামুটি 7-8 মিনিট লেটে ট্রেন চলছে। এখন এখানে কিন্তু ট্রেনটা 10-15 মিনিট দাঁড়াবে, তাই আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। কিন্তু সাবধানে নামবেন, নামলে কিন্তু আর সিট পাবেন না। তাই আপনারা যদি চান যে বসে পুরোপুরি একেবারে নামখানা যাবেন, তাহলে আর নামার দরকার নেই, কারণ এই লক্ষ্মীকান্তপুরে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। ট্রেন স্টেশন জুড়ে কিন্তু প্রচুর খাওয়ার দোকান রয়েছে, এরকম সারিবদ্ধভাবে একেবারে ওই মাথা পর্যন্ত। আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমাদের ট্রেন এসে পৌঁছলো কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে কিন্তু এই কাকদ্বীপ থেকেও গঙ্গাসাগর যেতে পারেন। আমাদের ট্রেন এখন কাকদ্বীপ ছেড়ে বেরিয়ে গেল। এখানেও কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়ালো, মোটামুটি 4-5 মিনিট হল্ট দিল, কারণ প্রচুর পুণ্যার্থী রয়েছেন যারা কাকদ্বীপ থেকে কিন্তু গঙ্গাসাগরের দিকে যান। তো আপনারা চাইলে কাকদ্বীপ হয়েও যেতে পারেন, অথবা আমি যেভাবে যাচ্ছি নামখানা হয়ে সেই হয়েও যেতে পারেন।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো উকিলের হাট, এর পরের স্টেশনই হচ্ছে নামখানা। শিয়ালদা থেকে প্রায় 108 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছলো নামখানা স্টেশনে। সময় লাগলো মোটামুটি 2.5 ঘন্টা মতো। 4-5 মিনিট ট্রেন লেট ছিল, খুব একটা লেট ছিল না। আজ রবিবার, তবুও কিন্তু বসার জায়গা মোটামুটি ছিল শিয়ালদা থেকে। আজ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, আর মেলা শুরু হচ্ছে 10ই ডিসেম্বর থেকে। এখন আমি আর লেট করব না, হাতে খুব বেশি সময় নেই। এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে একটা টোটো নেব, টোটো নিয়ে সোজা চলে যাব একেবারে ফেরিঘাটে। এই দেখুন নামখানা স্টেশন। নামখানা থেকে কিন্তু অনেকে দেখছি বকখালির দিকেও যাচ্ছে। বেরিয়ে আসলাম নামখানা স্টেশনের একেবারে বাইরে। স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর টোটো। এই নামখানা থেকে আপনারা চাইলে কিন্তু বকখালি অথবা মৌসুমী আইল্যান্ডও যেতে পারেন। সেই সব জায়গার যাওয়ার টোটো এখানে আমি প্রচুর দেখতে পাচ্ছি। রিজার্ভেও যাচ্ছে, শেয়ারিংয়েও যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি দেখি এখন ফেরিঘাটে যাওয়ার টোটো কোথায় পাই। স্টেশনের সামনে থেকেই টোটো নিয়ে নিলাম। টোটোয় করে এখন যাচ্ছি নারায়ণপুর লঞ্চ ঘাট। ওই নারায়ণপুর লঞ্চ ঘাট থেকেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ ছাড়বে। তো চলুন দেখি কতক্ষণ সময় লাগে আর লঞ্চ কখন পাই। নামখানা স্টেশন থেকে নারায়ণগড় ফেরিঘাট পর্যন্ত টোটোয় করে সময় লাগলো 10 থেকে 15 মিনিট। ভাড়া নিল 20 টাকা। টোটো থেকে নেমেই দেখতে পারলাম বিশাল এক লম্বা লাইন। জিজ্ঞেস করে জানতে পারলাম এটাই নাকি লঞ্চে ওঠার লাইন, আর টিকিট লঞ্চের মধ্যেই কাটা হবে। টিকিট মূল্য 40 টাকা। তাই তড়িঘড়ি আমিও দাঁড়িয়ে পড়লাম সেই লাইনেই। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে প্রবেশ করার অনুমতি পেলাম। ভেতরে গিয়ে যখন প্রথমবার আমাদের লঞ্চটা দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। অনেকটা সুন্দরবন স্টাইলের। বেসমেন্টে মূল বসার জায়গা, আর ওপরেও খানিকটা জায়গা রয়েছে। তাই দেরি না করে আমিও চলে গেলাম বেসমেন্টে। নামখানা থেকে বেনুবন যাওয়ার লঞ্চের টাইম টেবিলটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। নামখানা থেকে গঙ্গাসাগরের দিকে যাওয়ার যে ফেরিঘাটটি রয়েছে তার নাম হচ্ছে বেনুবন। নামখানা থেকে বেনুবন সারাদিনে বেশ কয়েকটি লঞ্চ চলে। আপনারা সেই লঞ্চের ডিটেলস দেখতে পারবেন গঙ্গাসাগর যে অ্যাপ রয়েছে সেখানে। মোটামুটি সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি লঞ্চ চলাচল করে, ওই 1-1.5 ঘন্টা অন্তর। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি মিছে বাও বাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি মিছে বাও বাও রে। নদী ভরা ঢেউ। চলে এসেছি লঞ্চের ওপরের দিকে। ওপরে কিন্তু সবাইকে উঠতে দিচ্ছে না। আমি একটু রিকোয়েস্ট করাতে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাকে অ্যালাউ করলেন কিছুক্ষণ ওপরে ঘুরে দেখার জন্য। তো এখন রয়েছি, ওপরটা একটু ঘুরে দেখবো। এই লঞ্চটা দেখে অনেকটা সুন্দরবনের কথা মনে পড়ছে। সুন্দরবনের যেসব ব্লগ আমরা দেখেছি সেইখানে যে লঞ্চগুলো রয়েছে সেটা অনেকটা এইরকমই দেখতে। দূরের এই আইল্যান্ড গুলো দেখুন, মনে হচ্ছে যেন নামখানাতে নয়, একেবারে সুন্দরবনেই রয়েছি। এখানে হচ্ছে ড্রাইভার সাহেব রয়েছেন, তার কেবিন। এই যে এই দেখুন, ড্রাইভার সাহেব আজকে এই লঞ্চ আমাদের নিয়ে যাচ্ছেন একেবারে বেনুবনে। সেখান থেকে আমরা যাব গঙ্গাসাগর। এই যে টিকিট কেটে নিলাম। টিকিট ভাড়া নিল 40 টাকা। আমি নিজের জায়গাতেই দাঁড়িয়েছিলাম। এই কর্তৃপক্ষের থেকে একজন আসলেন, তিনি এসে সবার থেকে টিকিট নিয়ে নিচ্ছেন। প্রায় 1 ঘন্টা 15 মিনিট দীর্ঘ জার্নির পর আমরা অবশেষে এসে পৌঁছালাম বেনুবন লঞ্চ ঘাটে। যাত্রীরা যখন একে একে লঞ্চ থেকে নেমে আসছেন, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে দীর্ঘ যাত্রার ক্লান্তি। তবুও এখনো অনেকটা পথ বাকি। আমিও বাকি যাত্রীদের সঙ্গে আস্তে আস্তে বেরিয়ে আসলাম একেবারে সামনের দিকে। টোটো স্ট্যান্ডে এসে জানতে পারলাম এখানে নাকি বর্তমানে সিঙ্গেল শেয়ারিং প্যাসেঞ্জারের কোনো ব্যবস্থাই নেই। সত্যি খানিকটা বিপদেই পড়লাম। তারপর কি করলাম চলুন দেখে নেওয়া যাক। বেনুবন লঞ্চঘাট থেকে বেরিয়েই যে টোটো স্ট্যান্ডটা আপনাদের দেখালাম, ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম। যে টিকিট কাউন্টার আপনাদের দেখালাম, আপনাদের কিন্তু প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। এখানে টোটোর নিয়মটা খানিকটা অদ্ভুত লাগলো। এখানে ব্যাপার হচ্ছে যে আপনারা যদি একা যান বা 2 জন যান বা 3 জন যান, সেই ক্ষেত্রেও আপনাদের টোটো রিজার্ভে নিতে হবে, মানে পুরো একটা টোটো আপনাদের জন্য বরাদ্দ থাকবে। এইবার ধরুন আপনারা কেউ একা যাবেন ভাবছেন, আপনারা আমার মতো একটা কাজ করতে পারেন। আমি যেমন একা ছিলাম, আরো দুজনের দুটো গ্রুপ ছিল, আমরা টোটাল 5 জন মিলে শেয়ার করে নিচ্ছি ভাড়াটা। এবার ভাড়াটা আপনাদের একটু বলে দিই।
যদি ফুল রিজার্ভ আপনারা নিয়ে যান তাহলে ভাড়া পড়বে আপনাদের 300 টাকা। একেবারে 300 টাকা ওই কাউন্টারে আপনাদের বলে দেবে, 20 টাকা কাউন্টারে নিচ্ছে, আর 280 টাকা মোটামুটি যিনি টোটো ড্রাইভার থাকবেন তাকে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা যদি ভাবেন যে আপনারা যাবেন, গিয়ে ভালো করে একটু ঘুরে দেখবেন, ঘুরে দেখে আবার ফিরে আসবেন, তাহলে এখানে সেই ব্যবস্থাও রয়েছে। সেই একই টোটো দাদা আপনাদের আবার এই বেনুবন ঘাটে নিয়েও চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 520 টাকা, 250 আপ ডাউন, আর 20 টাকা আপনাদের দিতে হবে সেই টোটোর যে টিকিট কাউন্টার সেইখানে। এই হচ্ছে ভাড়ার মূল ব্যাপার। এইবার আমি যখন এখানে আসছিলাম তখন এটা জানতাম না, এখানে এসে নতুন জানতে পারলাম। তাই আপনারা যদি আসেন এটা মাথায় রেখে আসবেন, ভালো করে ঘুরে দেখবেন। টোটো আমাদের নামিয়ে দিল একেবারে কপিল মুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমের একদম সামনে। সময় লাগলো মোটামুটি 40 থেকে 45 মিনিট। আর ভাড়ার বিবরণ তো আপনাদের সমস্তটা দিয়ে দিলাম। এবার দেখুন, কিছু কিছু ব্যাপার থাকে যেটা সত্যি ভালো লাগে না। এই তীর্থস্থানে এসে এনারা কিন্তু করতেই পারতেন যে টিকিটটা পার পার্সন হিসেবে হতো, ভাড়াটা 60 টাকায় পড়তো, অসুবিধা কি ছিল? 300 টাকা রিজার্ভে 5 জনের 60 টাকা করে ভাগে পড়ছে, আমি দিয়ে দিলাম আমার ভাগটা। তো আমার মতে এরকম কয়েকজন ছিল, তাদের মিলে একটা গ্রুপ করে আসতে হলো। এইবার কি হচ্ছে, এখানে সময় অনেকটা নষ্ট হচ্ছে আর কি। চলে এসেছি একেবারে গঙ্গাসাগরের মূল যে কপিল মুনির মন্দির রয়েছে সেই মন্দিরের একদম সামনে। এই দেখুন, এই হচ্ছে মূল মন্দির। আর আজকে পুণ্যার্থীদের ভিড় দেখুন, প্রচুর ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় করেছেন কপিল মুনির দর্শন পাওয়ার জন্য। এই দেখুন একবার, এই লাইনটা যে দেখছেন প্রায় 3-4 কিলোমিটার লম্বা লাইন। আমি অনেকটা হেঁটে গিয়ে এর শেষ খুঁজে পেলাম না, বিশাল ভিড় একেবারে। দেখুন, আপনারা যদি পুজো দিতে চান এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই দেখুন, এরকম ডালা রয়েছে, ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। এই দেখুন, এই কাকু এসছেন পুজো দিতে। কোথা থেকে এসছেন? আমি এসেছি বীরভূম জেলা লাভপুর। লাভপুর থেকে। কেমন লাগছে গঙ্গাসাগর? ভালো লাগছে। প্রথমবার এলেন? আমি 3 বছর ধরে আসছি। মকর সংক্রান্তি এখনো ঢের দেরি, কিন্তু পুণ্যার্থীরা তাকে আর মানেন? তারা দর্শন পেতে চান কপিল মুনির। মকর সংক্রান্তির এই পবিত্র দিনের জন্য অপেক্ষা কেউ করতে চান না। মাঘ মাস পড়ে গিয়েছে, পুণ্যার্থীরা মনে করেন এই মাঘ মাসে নাকি এই গঙ্গাসাগরে স্নান করা এবং কপিল মুনির দর্শন করা অত্যন্ত পুণ্যের একটি কাজ। তাই তো ভক্তর ঢল আজও নেমে এসছে এই গঙ্গাসাগরের বুকে। মেলা মূলত এখনো 10 দিন বাকি। আজ হচ্ছে 4 তারিখ, আর মেলা হবে মূলত 14-15 তারিখ থেকে। ভাবুন, এখনই এত ভক্তের ভিড়। সত্যি আমি ভাবছি যে মেলা যখন হবে তখন কি হবে, তখন তো ভিড় সংখ্যা মনে হয় লাখে ছাড়িয়ে কোটিতে পৌঁছে যাবে। এই দেখুন, এটি হচ্ছে কপিল মুনির মূল মন্দির গঙ্গাসাগরের। আর মন্দিরের সামনে ভিড়টা একবার আপনারা দেখুন, প্রচুর ভিড়। বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসছেন এই কপিল মুনির দর্শন করার জন্য। এই দেখুন, বিশাল বড় লাইন পড়ে গিয়েছে। এরকম লাইন দিয়ে আপনাদের ভেতরে গিয়ে পুজো দিতে হবে। আপনাদের যে লাইনটা দেখালাম ওই লাইনটা কিন্তু মূলত পুজো দেওয়ার লাইন। তাছাড়া আপনারা যদি চান আপনারা সাধারণভাবে দর্শন করেই আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হবে না। তো চলুন আমি গিয়ে দর্শন করে আসি, তারপরে এসে আপনাদের অভিজ্ঞতা বলছি। এই দেখুন, এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের একদম বাঁদিকে হচ্ছে পুজো দেওয়ার লাইন। তারপর আপনারা যদি ডান দিকে আসেন, এই যে ডান দিকে একটি জায়গা করা হয়েছে সাধারণ দর্শনের জন্য। এই দেখুন, প্রচুর মানুষ এখানে দর্শন করছে। চলুন আমরা গিয়ে দর্শনটা করে আসি। এই যে দেখুন, ওই বসে আছেন কপিল মুনি। এই যে কোথা থেকে এসেছেন? খানাকুল থানা পৌল অঞ্চল থেকে এসেছি দাদা। প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। কেমন লাগছে গঙ্গাসাগর? খুব ভালো লাগছে। এই ভিড় দেখে কি মনে আশা করেছিলেন এত ভিড় হবে? না, আশা করিনি এত ভিড় হবে বলে। খুব মজা লাগছে। আপনার আজকে থাকবেন না একদিনের ট্যুর? একদিনের ট্যুর। দর্শন হয়ে গেছে আপনাদের? ঠাকুর দর্শন আমি দর্শন করে ফেলেছি, আমার ম্যাডাম গেছে। এইখানে আরো কিছু পুণ্যার্থী এসছেন,
बताइए। बोलो तो। आप लोग कहाँ से आए हैं बताइए। राजस्थान से। ये पहली बार है पहली बार। कैसा लग रहा है सबको? बढ़िया है, बहुत अच्छा लग रहा है। ये एक दिन का टूर है आप लोगों का? नहीं, 1 महीना हुआ। 1 महीनों का। अच्छा, पूरा घूमने निकले? पूरा घूमने। तीर्थ यात्रा पे निकले? नेपाल होते हुए। नेपाल होते हुए। ये कैसा लग रहा है कपिल मुनि? बहुत बड़ा, बहुत अच्छा। দেখুন আজকে শুধু মানুষজন নয়, এরাও এসছেন ঘুরতে। এই যে পুরো দল বেঁধে এসছেন একেবারে। এখন আমরা যাচ্ছি পবিত্র কপিল মুনি সরোবরে। দেখি সরোবরটা কেমন। বাহ, খুব সুন্দর, বেশ পরিষ্কার চারিদিক একেবারে, এবং বসার জায়গা করা হয়েছে। ওখানে সিট করা রয়েছে, আপনারা চাইলে বসতে পারেন। এই যে বসে একটু গল্প গুজব করলেন, বিশ্রাম করলেন। আর এইখানে দেখুন, এখানেও বসে একটু রিল্যাক্স করতে পারেন। সেই ভোরবেলা থেকে ছুটোছুটি করে আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই কপিলমুনি সরোবরে বসে একটু জিরিয়ে নিচ্ছি। তারপর বাদ বাকি জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইটা দেখুন, এটাই হচ্ছে এই গঙ্গাসাগরের সাগর সংলগ্ন মার্কেট। এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে সব মূলত পূজা সামগ্রী আর ঠাকুরের জিনিসই বেশি। এই যে ডালাও বিক্রি হচ্ছে। কাকার দোকান, এই দেখুন এখানে দিদির দোকান, এখানেও ডালা আপনারা পেয়ে যাবেন। ডালা আছে, তারপর পুজো দেওয়ার সমস্ত ঘটি, প্রসাদ, নানান ধরনের জিনিস রয়েছে। এই যে দেখুন, এই যে। আপনারা যদি চান তাহলে আপনারা এই জায়গা থেকে ডালা কিনে কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারবেন। 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 201 টাকা, নানান মূল্যের ডালা রয়েছে। আপনারা আপনাদের সামর্থ্য মতো মূল্য দিয়ে ডালা নিয়ে পুজো দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের একটা সতর্কবাণী দিয়ে রাখি, প্রচুর লোক কিন্তু এখানে ঘোরাঘুরি করছেন, যে আপনাদের শর্টে পুজো দিয়ে দেবেন, তারপর সাহায্য করবেন, লাইন কেটে পুজো দিয়ে দেবেন। এইসব কিন্তু করতে যাবেন না, কারণ সামনে প্রচুর পুলিশ রয়েছে। তারা যদি আপনাদের কোনোভাবে সামনেও নিয়ে যায়, সামনে কিন্তু ঢুকতে দেবে না। আপনারা যারা মকর সংক্রান্তির সময় এই সাগর মেলায় আসবেন, অথচ ভাবছেন যে হোটেল তো বুক করা হয়নি, কি হবে, কোথায় থাকবো, চিন্তা করবেন না। প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। তবে হোটেলের মতো সুখ স্বাচ্ছন্দ্য পাবেন কি না জানি না, কিন্তু টেন্টে থাকার মজাও আছে। সাগর মেলা উপলক্ষে পুরো সাগর দ্বীপ কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো এইখানে মেলার সময় আপনারা জানেন প্রচুর পুণ্যার্থী আসেন, তারা অনেকেই এখানে থাকেন। তো সরকার থেকে এখানে থাকার ব্যবস্থাও করা হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য। কিরকম সেই ব্যবস্থা, চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এইখানে এরকম ঘর বানানো হয়েছে। এই যে এখানে কিছু পুণ্যার্থী আশ্রয় নিয়েছেন। এরকম পাতা, কোনো গাছের পাতা দিয়ে এরকম ঘর বানানো হয়েছে। আমার চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে প্যান্ডেল করা হয়েছে। এখনো এই নিচে কিছু পাতা হয়নি, কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। মেলা যেহেতু এখনো 10-12 দিন বাকি রয়েছে, তাই কাজ কিন্তু পুরো দমে চলছে। এই সমস্ত জায়গা আপনারা দেখছেন না এখন যে একেবারে খালি, যখনই এই মেলাটা শুরু হবে, মানে মূলত 9-10 তারিখ থেকেই দেখবেন প্রচুর ভিড় হয়ে গিয়েছে। এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পারবেন পুণ্যার্থীরা আশ্রয় নিয়েছেন। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে তৈরি করা হচ্ছে স্টল। এখানেই মূলত মেলাটা বসবে। এখনো 2-1টা দোকান আমি দেখতে পাচ্ছি, কিন্তু অধিকাংশ দোকানের স্টলই এখনো তৈরি হয়নি। এই যে এখানে মেলাটা বসবে, যেটা সাগর মেলা হয়, এখানেই বসবে। এই দিকটাতেও প্রচুর ঘর তৈরি করা হয়েছে। এই যে পাতাগুলো দেখছেন, এগুলোকে বলে হোগলা পাতা। এই যে কাজ এখনো চলছে, হোগলা পাতা দিয়ে ঘর তৈরি করা হচ্ছে। অস্থায়ী সমস্ত জায়গা, টেন্ট, যেখানে পুণ্যার্থীরা থাকবেন। এই যে এই দেখুন, এই একটা হোগলা পাতার টেন্ট, এর ভেতরে ঢুকছি। এই যে এখানে একটু জায়গা, এখানে একটু জায়গা, বেশ ভালো ব্যবস্থা। কিন্তু এখানে আবার ত্রিপলও দিয়ে দিচ্ছে, যাতে ঠান্ডায় অসুবিধা না হয়। খুব একটা অসুবিধা হবে না, উপরেও প্লাস্টিক দেওয়া আছে, চারিদিক ঘেরাও রয়েছে। আপনারা যদি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসেন আর নিচে পাতার কিছু নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ঠান্ডা খুব একটা লাগবে না। এই যে আপনাদের মোটামুটি দেখালাম 2-1টা টেন্ট হাউস ঘুরিয়ে। এইরকমই প্রচুর টেন্ট হাউস তৈরি করা হয়েছে অস্থায়ী, এখানে এসে পুণ্যার্থীরা থাকতে পারেন, অসুবিধা কিছু নেই। এখানে একটা টিন দিয়ে টেন্ট তৈরি করা হয়েছে, এই দেখুন সম্পূর্ণ টিনের। এই যে এতেও কিন্তু ঠান্ডা মানবে, মানে হাওয়া টাওয়া আপনারা পাবেন না,
অতটা, কারণ দেখুন গায়ে গায়ে এই যে হোগলা পাতার টেন্ট, টিনের টেন্ট, ওই দিকেও রয়েছে প্রচুর টেন্ট। এখন মোটামুটি আমরা চলে এসেছি আমাদের এই গঙ্গাসাগর ট্রিপের একেবারে শেষ পর্যায়ে। এখন আপনাদের দেখাবো আপনারা গঙ্গাসাগরে পুণ্য স্নান কোথায় করবেন। সব থেকে ভালো পরিষ্কার একটি ঘাট আপনাদের দেখাচ্ছি। সবকটা ঘাটই মোটামুটি আমি ঘুরে দেখেছি, এই ঘাটটাই আমার একটু পরিষ্কার মনে হলো। এই ঘাটটার অবস্থান আপনাদের বলে দিই, ওই পিছনে দেখছেন ওখানে হচ্ছে কপিলমুনি আশ্রম। ওই রাস্তাটা ধরে আপনারা যদি একদম সোজা আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এই ঘাট, স্নান ঘাট যাকে বলে। এই ঘাট নাম্বার হচ্ছে 2, মনে রাখবেন। দেখুন দাদা আবার কাপড় শুকাচ্ছেন স্নান করে, আজকেই বাড়ি ফিরে যাবেন আবার। স্নান হয়ে গেছে গঙ্গাসাগর, আপনার দর্শন হয়ে গেছে, আজকেই বাড়ি? না, আজকে ওই তো লঞ্চে পার হবো। হ্যাঁ, এত ভাড়া করে বাহ একবারে চলেও তারপর বাহ। এই দেখুন এই হচ্ছে মূল গঙ্গাসাগর, এখানেই সবাই পুণ্য স্নান করছেন। আর সিঁড়ি বানানো হয়েছে এই দেখুন বালির বস্তা দিয়ে। এই যে চারিদিকে কাদা ভর্তি। চলে এসেছি একেবারে সাগরের সামনে, এইখানেই সবাই পুণ্য স্নান করছেন। এবার খুব একটা ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি না, কারণ অনেকেই স্নান করছেন, মহিলারাও রয়েছেন, তাই ভেতরে আর যাচ্ছি না, এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একেবারে কাকভোর থেকে কিন্তু শুরু হয়ে যায় এই সাগরে স্নান করার পালা। পুণ্যার্থীরা সবার প্রথম সকাল শুরু করেন এই সাগরে স্নান করে কপিলমুনির দর্শন দিয়ে। আপনারা চাইলে আপনারা এই গঙ্গাসাগরে একদিন থেকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন, অথবা আপনারা চাইলে দিনের দিন আমার মতো এই ট্রিপটা কমপ্লিট করে আবার ফিরে যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা ঝক্কি হয়ে যাবে, তাই ভাবনা চিন্তা করে আসবেন। আমাদের মাঝে পেয়ে গেছে এক পুণ্যার্থীকে, তিনি সবেমাত্র গঙ্গা স্নান করে আসলেন। কেমন লাগলো বলুন এই মুহূর্তে? খুব সুন্দর, খুব সুন্দর। কপিলমুনি স্থান খুব সুন্দর। যে পুণ্যার্থীরা আসতে চাইছেন তাদের কি বলতে চাইছেন আপনি? ভালো, খুব সুন্দর। মানে এটা এর থেকে আর মহাতীর্থ বলছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগরই। এই জন্য সব মানুষের আসা উচিত। এখানে ভগবানের স্থান, এটা তো ভাগবতমে বর্ণিত আছে। কপিলমুনি মহান মহান ব্যক্তি ছিলেন, ভগবান দর্শন সবাই আসা উচিত এই স্থান। হরে কৃষ্ণ। এই দেখুন মেলার মাঝখানে 4 জনকে খুঁজে পেয়েছি, 4 বন্ধু খুব আনন্দ করছে। কেমন লাগছে মেলা? হ্যালো, ভালো ভালো। আনন্দ হচ্ছে মেলাতে? হ্যাঁ। দেখুন আমরা এখন রয়েছি ভারত সেবাশ্রম সংঘে, প্রচুর মানুষ এখনো বসে রয়েছেন। এখানে আপনারা খুব সস্তায় থাকতে পারেন। এই যে আপনাদের এসে গেট থেকে ঢুকে এইখানে যোগাযোগ করতে হবে। এই যে এখানে মহারাজরা রয়েছেন, আপনাদের প্রয়োজন মতো রুম ওনারা ব্যবস্থা করে দেবেন। এই যে ভারত সেবাশ্রম সংঘ, পুরো ভারত সেবাশ্রম সংঘ জুড়ে রয়েছে অসংখ্য রুম। আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতেই পারেন। 400, 500, 600, 700, 1000, 1000, 2000 নানান রেঞ্জের রুম রয়েছে। আপনারা এখানের যে কাউন্টার রয়েছে, কাউন্টারে এসে বলবেন আপনাদের কিরকম রুম প্রয়োজন, সেই সাধ্য মতো রুম আপনাদের দেওয়া হবে। আপনারা এসে কিন্তু এখানে থাকতে পারেন। এই সেবাশ্রম সঙ্গে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না, আপনাদের সশরীরে এই ভারত সেবাশ্রম সঙ্গে এসে অফলাইনে রুম বুক করতে হবে। রুম থাকলে পাবেন, না থাকলে পাবেন না, এই হচ্ছে নিয়ম। মোটামুটি আমার গঙ্গাসাগর ভ্রমণ আমি এখানেই শেষ করলাম। আপনাদের সমস্ত কিছু দেখালাম, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, যাবতীয় সব ব্যাপার। এবার আপনারা যদি চান আপনারা কিছু হোটেলেও থাকতে পারেন। এখানে হোটেল সংখ্যা কিন্তু খুবই সীমিত, আর এখন বর্তমানে সব হোটেলই ফুল রয়েছে, তা আমি আর ডিটেলস দেখালাম না। আপনারা বাস স্ট্যান্ডে চলে আসবেন, সাগর বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আপনাদের বাজেট মতো পছন্দ মতো হোটেল নিয়ে আপনারা থাকতে পারেন। আমাদের এই ভিডিওটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।